আসসালামু আলাইকুম সবাইকে। কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের 2 নম্বর লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ইতিমধ্যে আমাদের একটি লেকচার কমপ্লিট হয়েছে। তোমরা যারা লেকচারটি করোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো এবং আমাদের আই বাটনেও দেওয়া থাকবে, সেখানেও তোমরা দেখে নিতে পারবা। তো আজকে 2 নম্বর লেকচারে আমরা কি পড়ব? আজকে 2 নম্বর লেকচারে আমরা শক্তি নিয়ে আলোচনা শুরু করব। 1 নম্বর লেকচারে আমাদের কাজ রিলেটেড যত কথাবার্তা ছিল সব শেষ করছি, তাই না? 2 নম্বর লেকচারে আমরা শক্তি নিয়ে আলোচনা শুরু করব। দেখা যাক কতটুকু আলোচনা করতে পারি। তো অধ্যায়ের নাম কি? কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। আমি গতদিনে বলছিলাম অধ্যায়ের নামের মধ্যে আমরা 3টা শব্দ পাই, তাই না? একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ক্ষমতা, আর একটা শক্তি। তো এর মধ্যে আমরা কাজ নিয়ে আলোচনা শেষ করছি, আজকে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি পুরাটা হয়তো বা শেষ হবে না আজকে, বাট আলোচনা শুরু করে যতটুকু সম্ভব চেষ্টা করব। দেখো, গতদিনে আমরা কি পড়ছিলাম? কাজ। কাজটা কি ছিল? কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটার স্মরণ ঘটে, তাহলে ওই বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলছিলাম? কাজ বলছিলাম, তাই না? তাহলে বস্তুর উপরে যে আমরা বলটা দিচ্ছি, বল এক প্রকার শক্তি না? তার মানে কি, মেইনলি বস্তুর উপরে আমরা কি শক্তিটাই প্রয়োগ করতেছি, যার কারণে কি বস্তুটা সরে যাচ্ছে। আচ্ছা, তুমি বলো তো, এই দুনিয়াতে কোনো কিছু বা কোনো কাজ কি আমরা শক্তি ছাড়া করতে পারবো? কখনোই কিন্তু করতে পারবো না। শক্তি ছাড়া আমরা দুনিয়াতে এক মুহূর্তও চলতে পারবো না, তাই না? তার মানে কি, দুনিয়াতে আমাদের চলতে হলে শক্তি অবশ্যই 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 প্রয়োজন। এই শক্তি আমরা কই থেকে পাই? এই শক্তি কি তৈরি হয়? শক্তি কি ধ্বংস হয় নাকি? আসলে শক্তির তৈরি বা ধ্বংস কিছুই নেই, মানে শক্তির সৃষ্টি এবং ধ্বংস কোনোটাই নেই। তাহলে শক্তি কিভাবে আমরা পাই? শক্তি আমাদের পৃথিবীতে একেবারেই সৃষ্টি করাই আছে, এগুলাই জাস্ট আমরা একটা থেকে আরেকটাতে রূপান্তর করি, ঠিক আছে? যেমন তোমাদেরকে যদি বলি আমরা কি রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি কিভাবে? গাড়িতে আমরা তেল ভরি, এই তেলটা কি রাসায়নিক শক্তি, এটা কি আমরা গাড়ি চালাই যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। আবার আমি যদি বলি আমরা রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করি, যেমন কি বৈদ্যুতিক কারখানাগুলোতে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের কি দেখতেছি, রাসায়নিক জিনিসপত্র থেকে বিভিন্ন ধরনের তাপ উৎপন্ন করা হচ্ছে না, তেল এগুলা থেকে। আবার বৈদ্যুতিক শক্তিকে আমরা তাপ শক্তি, আলোক শক্তি, বিভিন্ন শক্তিতে রূপান্তর করতেছি, ঠিক আছে? তো আসো, এই যে শক্তিটা বললাম, শক্তি আমাদের এরকম কতগুলো শক্তি আছে, আমরা একটু নামগুলো দেখি। দেখো, শক্তি আমাদের মোটামুটি 8 রকমের শক্তি আছে। 1 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি, 2 নম্বর হচ্ছে তাপ শক্তি, 3 নম্বর হচ্ছে আলোক শক্তি, 4 নম্বর হচ্ছে শব্দ শক্তি, 5 নম্বর হচ্ছে চৌম্বক শক্তি, 6 নম্বর বিদ্যুৎ শক্তি, 7 নম্বর রাসায়নিক শক্তি, আর 8 নম্বর যেটা, এটা হচ্ছে পারমাণবিক শক্তি। তাহলে এই যে আমরা কি দেখলাম, 8 রকমের শক্তি দেখলাম, তাই না? আচ্ছা, এখন একটা কথা বলি। আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে কাজটা কি? বল এবং স্মরণের গুণফল। আর বলটা কি? এক প্রকারের শক্তি। কারণ আমরা কোনো একটা বস্তুর উপরে যে পরিমাণ শক্তি ব্যয় করতেছি, সেই শক্তিটাই তো তার উপরে কি বল আকারে প্রয়োগ হচ্ছে না? তার মানে কাজের সাথে আমরা কি সম্পর্কটা দেখলাম? কাজ সমান সমান কি? বল এবং স্মরণের গুণফল। ওখানে বল এবং স্মরণের গুণফলটা যেটা, সেটা আমাদের কিসের সমতুল ছিল? আমরা যেটুকু শক্তি ব্যয় করছি সেইটুকু শক্তিতেই তো কি হয়েছে, বল প্রয়োগ হয়েছে, আর যার কারণে সরে গেছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, কৃত কাজ যেটা,
কৃত কাজ বা যেটুকু কাজ আমরা করলাম এই কৃত কাজটা কার সমান হচ্ছে ব্যয়িত শক্তির। তাহলে কৃত কাজটা কিসের সমান পাইলাম আমরা ব্যয়িত শক্তির। এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে কৃত কাজটা কি ব্যয়িত শক্তি। তাহলে কৃত কাজটা ব্যয়িত শক্তি যেহেতু, তাহলে এই শক্তি থেকে আমরা কি বলতে পারি বা শক্তির সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে কি হবে দেখো তো, এখানে বলছি ব্যয়িত শক্তি, এখানে কৃত কাজ। তার মানে কোনো বস্তুর কাজ করার যতটুকু সামর্থ্য সেটা কতটুকু কি থেকে বুঝবো, শক্তি থেকেই। মানে কোনো বস্তুর যতটুকু শক্তি আছে সে ততটুকুই কাজ করতে পারবে, তাই না? তার বেশি তো কাজ করতে পারবে না। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা লিখতে কি পারি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই কি বলে, শক্তি বলে। ভালো করে বোঝো, কৃত কাজটা কি কোনো বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করতেছি সেই বলের কারণে একটা স্মরণ ঘটতেছে, যার কারণে আমরা কি বলতেছি বল এবং স্মরণের গুণফলকে কৃত কাজ। বাট আলটিমেটলি এর মেইন সোর্সটা কি, আমি তাকে শক্তি দিচ্ছি, তার মানে ওই বস্তুর পিছনে যতটুকু শক্তি আমি ব্যয় করতেছি সেইটুকু শক্তি তার উপরে বল হয়ে পড়তেছে, যার কারণে বস্তুটা স্মরণ ঘটতেছে। তাহলে মূল কথা যদি বলি তাহলে কৃত কাজটা কিসের সমান, ব্যয়িত শক্তির সমান। তাহলে এখান থেকে আমরা মানে সংজ্ঞাটা কি লিখি, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। এই বস্তুটা যতটুকু কাজ করবে তা তো তোমার শক্তির উপরে নির্ভর করতেছে, বা যে শক্তিটা দিচ্ছে তার উপরে নির্ভর করতেছে। তাহলে কি কাজ করার যতটুকু সামর্থ্য আছে সেটাই কি শক্তি নির্দেশ করে। আশা করি শক্তির যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটাও তোমাদের হয়েছে, এবং এখানে 8টা শক্তির সম্পর্কে আমরা লিখছি। এই 8টা শক্তির নাম তোমরা একটু মাথায় রাখবা। মনে রাখবা শক্তির কোনো সৃষ্টি ও ধ্বংস নেই। শক্তির কোনো সৃষ্টি ও ধ্বংস নেই। শক্তি এক রূপ থেকে শুধু অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে কি বললাম, শক্তির কোনো সৃষ্টি ও ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, এখন আসো এই যে কাজ বা শক্তি, মানে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে যে শক্তি বলতেছি, এই শক্তির এককটা কি হবে, মাত্রাটা কি হবে এটা জানতে হবে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম দেখো, আমরা দেখলাম শক্তির সংজ্ঞাটা দেখলাম, শক্তির সাথে কাজের একটা সম্পর্ক আছে সেটা দেখলাম, আর শক্তির প্রকারগুলো দেখলাম, তাই না? এখন আসো এই যে কাজ বা শক্তি এর একক কি হবে এটা যদি একটু দেখাই, দেখো একক। আচ্ছা ভাইয়া তোমরা বলো তো, কৃত কাজটা কি ব্যয়িত শক্তির সমান না? তার কাজ আর শক্তি কি একে অপরের সমান? তাহলে যদি কাজ ও শক্তি একে অপরের সমান হয় তাহলে কাজের একক ও শক্তির একক কি হবে, সমান হবে। তাহলে কৃত কাজ যেহেতু ব্যয়িত শক্তির সমান, তাহলে মনে রাখবা শক্তির একক ও কাজের একক একই। কি বললাম, শক্তির একক ও কাজের একক একই। সেটা কি, এককটা কি গত দিনে তোমাদেরকে বলছিলাম, এককটা হচ্ছে জুল, তাই না? এটাকে কি বললাম, জুল। জুলের আরেকটা নাম কি ছিল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল, তাই না? কিন্তু আমরা বলছিলাম সর্বদা আমরা জুলটা ব্যবহার করব। তাহলে মাত্রা কি হবে বলো তো, তাহলে মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। মাত্রা সবসময় কোন ব্র্যাকেটে লিখতে হবে, থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে একক ও মাত্রা। মনে রাখবে, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসবে, পরীক্ষার এমসিকিউ এগুলো খুব আসে। কাজের একক, মাত্রা, শক্তির একক, মাত্রা, এই জিনিসগুলো আসে। কাজ এবং শক্তি একে অপরের সমান সব কিছুতে, যার কারণে আমরা কি বলতেছি কাজের এককও যা শক্তির এককও তাই। এখন আসো
এই যে কাজ এবং শক্তি, আমরা ভেক্টর অধ্যায় পড়ছি না? ভেক্টর অধ্যায় রাশি কয় প্রকার পড়ছি? 2 প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এখন আসো দেখি এই কাজ এবং শক্তি দুইটা কি ধরনের রাশি। তাহলে এখন দেখতেছি রাশি কাজ সমান সমান, কাজটা কিসের গুণফল ছিল? বল গুণন সরণ। এখানে বলো তো বলটা একটা কি রাশি ছিল? বলটা ছিল একটা ভেক্টর রাশি, সরণটাও কি ছিল? একটা ভেক্টর রাশি। তোমরা যখন এইচএসসি তে যাবা তখন দেখবা তোমাদের প্রথমে ভেক্টর চ্যাপ্টারে বলা আছে দুইটা ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি। দুইটা ভেক্টর রাশির গুণফল কি রাশি? স্কেলার রাশি। তাহলে ভেক্টর এবং ভেক্টরের গুণফল কি হবে? স্কেলার রাশি। তাহলে কাজ একটা কি ধরনের রাশি? স্কেলার রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির গুণফল কি? একটা স্কেলার রাশি। যেহেতু বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তার মানে এই দুইটার গুণফল কি? কাজটা কি হবে? স্কেলার রাশি। এখন বলো কাজ আর শক্তি কি? কৃত কাজ এবং ব্যয়িত শক্তি দুইটা সমান, তার মানে কাজ যদি স্কেলার হয় তাহলে ব্যয়িত শক্তিটাও কি হবে? বা শক্তিটাও কোন ধরনের রাশি হবে? শক্তিটাও স্কেলার রাশি হবে। তাহলে এখানে লিখে দেই শক্তি স্কেলার রাশি। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? শক্তি দেখলাম, শক্তির সংজ্ঞা দেখলাম, শক্তির সৃষ্টি ধ্বংস নেই, শক্তি কি ধরনের রাশি, শক্তির একক কি, শক্তির মাত্রা কি, এবং শক্তির প্রকার। ঠিক আছে? তো আশা করি এই কয়টা জিনিস তোমাদের ক্লিয়ার। আসো আমরা এখন পরের টপিকে যাব। দেখো আমাদের বইয়ে শক্তিগুলা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা আছে। তার আগে সর্বপ্রথম আমরা শুরু করব যান্ত্রিক শক্তি দিয়ে। বইয়ে যেভাবে থাকে থাক, কিন্তু আমরা আমাদের পড়ার সুবিধার্থে আমরা যান্ত্রিক শক্তি দিয়ে পড়া শুরু করব। তাহলে আমরা কি দিয়ে শুরু করব বললাম? যান্ত্রিক শক্তি, তাই না? এই যে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক কথাটার মধ্যে কি যন্ত্র রিলেটেড একটা ভাব আসতেছে না? যন্ত্র বলতে সেটা কি? আমরা নিজেও একটা যন্ত্র, বিভিন্ন ধরনের যন্ত্র আমাদের পৃথিবীতে আছে। তার মানে কি আমরা নিজেও কিন্তু একটা যন্ত্রই। তার মানে আমাদের দ্বারাও যে কাজগুলো হবে সেগুলোকেও কি বলবো? যান্ত্রিক শক্তি। তাহলে শক্তির যতগুলো রূপ আছে মনে রাখবা, শক্তির যতগুলো রূপ আছে তার মধ্যে সবচেয়ে সাধারণ যে শক্তি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আর যান্ত্রিক শক্তিটা কি? কোনো বস্তু, সংজ্ঞাটা যদি একটু লিখে দেই, কোনো বস্তু তার অবস্থান ও গতির কারণে, কোনো বস্তু তার অবস্থান ও গতির কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে, কোনো বস্তুর না, তার লেখো না, কোনো বস্তুর অবস্থান ও গতির কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। সংজ্ঞাটা আমি তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, যে কি কোনো বস্তুর অবস্থান ও গতির কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। এখন যান্ত্রিক শক্তির প্রকারটা জানতে হবে, কারণ আমাদের মেইন ম্যাথ করতে হবে যান্ত্রিক শক্তির প্রকারগুলো থেকে। ঠিক আছে? শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? এনার্জি দ্বারা। তাহলে যান্ত্রিক শক্তির কি হবে? এনার্জি। এটা কারণ একটা কি? শক্তি। তাহলে দেখো যান্ত্রিক শক্তি কত প্রকার সেটা একটু দেখি। যান্ত্রিক শক্তির প্রকার। যান্ত্রিক শক্তি সাধারণত দুই প্রকার। কয় প্রকার?
দুই প্রকার। এক নাম্বার হচ্ছে গতিশক্তি, দুই নাম্বার হচ্ছে বিভব শক্তি। এখন তাহলে আসো গতিশক্তি কি এবং বিভব শক্তি কি এই জিনিসটা জানতে হবে। মনে রাখবা গতি কথাটার অর্থ কি? চলাচল করা, আর বিভব অর্থ কি? জমা থাকা। দুইটা কথা বললাম, গতিশক্তি বিভব শক্তি। গতি কথাটার অর্থ কি? জমা থাকা, গতি কথার অর্থ কি? চলাচল করা। বিভব অর্থ কি? জমা থাকা। আর শক্তি কি? শক্তি মানে তো শক্তি, বুঝতেছ? তাহলে গতি কি? কোনো বস্তু বা কোনো গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তিটা অর্জন করে তাকে কি বলা হয়? গতিশক্তি। তাহলে এটা যদি একটু লিখে দেয়, দেখো, গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে। গতিশীল বস্তু তার গতির কারণে যে কাজ করার, এটা একটু নিচে লিখে দেবো, হ্যাঁ, কাজ করার সামর্থ্য অর্জন করে। তাহলে গতিশীল বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে কি বলা হয়? তাকে গতিশক্তি বলে, গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি বলুক, বিভব শক্তি বলুক, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, যেটাই বলুক, সবগুলো আলটিমেটলি কি? আলটিমেটলি শক্তি। তাহলে এদের একক কি হবে? এদের একক হবে জুল। শক্তি হইলেই তার একক কি হবে? জুল। এদেরকে প্রকাশ করা হয় কি দ্বারা বলো দেখো তো? প্রকাশ। গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। কি বলা হয়? কাইনেটিক এনার্জি, যার কারণে একে প্রকাশ করা হয় ই অফ কে দ্বারা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। একে প্রকাশ করা হয় ই অফ কে দ্বারা এবং এর একক জুল। তাহলে বিভব শক্তি যেটা বললাম, কোনো বস্তুর ভিতরে জমাকৃত যে শক্তির কারণে কাজ করার সামর্থ্য অর্জন করে একে বলা হয় বিভব শক্তি। এই জিনিসটা যদি তোমাদের বইয়ের ভাষায় আমি একটু সুন্দর করে লিখে দেই, দেখো তাহলে কিরকম হবে। বিভব শক্তি কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে, কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে বস্তুটি যে বা বস্তুটি কাজ করার, লেখো, বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে বিভব শক্তি কি বললাম? কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? বিভব শক্তি বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয় আমি একটু এখানে যদি লিখে দেই, প্রকাশ। মনে রাখবা বিভব শক্তিকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। কি? পটেনশিয়াল এনার্জি, যার কারণে একে প্রকাশ করা হয় ই অফ পি দ্বারা। এর একক কি? যেহেতু এটাও এক প্রকার শক্তি, তাহলে এর একক কি হবে? জুল। এই জিনিসগুলা মাথায় রাখবা। এখন কথা হচ্ছে আমরা শুরু করব এই যে শক্তিগুলা, বিভব শক্তি, গতিশক্তি, এগুলার বেশ কিছু সূত্র আছে। এই সূত্রগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই জিনিসগুলো নিয়ে এখন একটু আলোচনা শুরু করব। তো এতক্ষণ যা পড়াইলাম এগুলা থিওরির জন্য তোমাদের লাগবে, বাট এখন যেগুলো পড়াচ্ছি এগুলা তোমাদের সৃজনশীল ম্যাথ করার জন্য খুবই কাজে লাগবে। তাহলে আসো আগে আমরা শুরু করি গতিশক্তি দ্বারা। গতিশক্তি বা কি বললাম এর ইংরেজি কমেন্টে জানাও তো সবাই। গতিশক্তির ইংরেজি কি এবং বিভব শক্তির ইংরেজি কি তোমরা এটা কমেন্টে জানো। শুরু করব
গতি শক্তি, তাই না? আচ্ছা, শক্তির ইংরেজি আমরা কি জানলাম? এনার্জি। আচ্ছা, শক্তির ইংরেজি এনার্জি, গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল এনার্জি। আর শক্তির সাথে কাজের একটা সম্পর্ক কি দেখলাম? শক্তির সাথে কাজের সম্পর্কটা দেখলাম কি, যে কৃত কাজ ইজ ইকুয়াল ব্যয়িত শক্তি। তাহলে কৃত কাজ ইকুয়াল যদি ব্যয়িত শক্তি হয়, তাহলে সেখান থেকে আমরা একটা কথা লিখতেই পারি যে গতিশক্তি যেটা, আচ্ছা আগে লিখি আগে, কৃত কাজ ইকুয়াল ব্যয়িত শক্তি। তাহলে এখানে যে শক্তিটা ব্যয় হয়েছে সেটা কোন ধরনের শক্তি ব্যয় হয়েছে? গতিশক্তি। তাহলে কৃত কাজ ইকুয়াল, এই ব্যয়িত শক্তিটা কি গতিশক্তির সমান না? তাহলে কৃত কাজ ইকুয়াল গতিশক্তি আমরা লিখতেই পারি, কারণ কি এটা আমরা গতিশক্তির ক্ষেত্রেই দেখতেছি। তাহলে দেখো এখানে যে কৃত কাজটা ছিল, এই কৃত কাজটাকে ওই পাশে দেই, গতিশক্তিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি? গতিশক্তি ইকুয়াল কৃত কাজ। এখন দেখো এই গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ই অফ কে দ্বারা। আর কৃত কাজ কি? ডাব্লু আমরা সবাই জানি। এরপরে আসো, ডাব্লু সমান সমান কি? এফ এস না? ডাব্লু সমান সমান কি? এফ এস। এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ এস। ঠিক আছে, এফ এর পরিবর্তে এম এ এস। তাহলে এখন দেখো এটা একটা তল, ঠিক আছে? এই তলটার উপরে বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করলো, এম ভরের একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এ পর্যন্ত গেল, এখানে দেওয়ার পরে সে ইউ আদি বেগে যাত্রা শুরু করলো এবং এখানে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এখন ইউ আদি বেগটা ধরলাম আমরা স্থির, যে কি স্থির। তার মানে সে কোথা থেকে যাত্রা শুরু করলো? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন ইউ এর মানটা কি হয়? 0। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। গতির এই সূত্রটা আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখছি, তাই না? তাহলে এখানে মানগুলো বসাও তো। ইউ এর মান যদি 0 হয় তাহলে ইউ 0 ইন্টু টি ইন্টু হাফ এ টি স্কোয়ার। 0 দ্বারা যেটাকেই গুণ করা হোক আলটিমেটলি সেটা কি আসবে? মাঝখানে প্লাস হবে, এটা 0ই হবে, প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে কি আলটিমেটলি এস সমান হাফ এ টি স্কোয়ার আসে, তাই না? এস সমান কি আসে? হাফ এ টি স্কোয়ার, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে। আমরা সূত্রগুলোর প্রমাণ সর্বদাই স্থির অবস্থান থেকেই দেখব। এরপরে আসো, আবার আমরা একটা সূত্র জানি, সেটা কি? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। এটার ক্ষেত্রে দেখো ভি থাকলো, ইউ এর মান কত? 0, তাহলে 0 প্লাস এটি। তাহলে আলটিমেটলি ভি সমান সমান কি লেখা যায়? এটি। তাহলে এখানে দুইটা আমরা সূত্র পাইলাম, এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার আর ভি ইকুয়াল এটি। গতির সূত্র এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, ভালো করে দেখো, গতির সূত্রই অ্যাপ্লাই করছি। তাহলে এখন এখানে আসো, মানগুলো যদি বসাই, এখানে এম এ থাকলো, এস এর পরিবর্তে দেখো তো ভাই এখানে আমরা এটা লিখতে পারি না? কারণ কি গতির সূত্র দিয়ে আমরা এখানে দেখতেছি, কারণ বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় গতিশীল হয়েছে, ধরলাম এটুকু সে এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই এস এর পরিবর্তে আমরা এটা দেখলাম। তাহলে যেহেতু এখানে গতির ক্ষেত্রে বের করতেছি, তাহলে আমরা লিখতেই পারি হাফ এ টি স্কোয়ার। এখন দেখো তো, হাফটা সামনে নিয়ে আসলাম, এমটা লিখলাম, এখানে একটা এ, এখানে একটা এ, পাওয়ারগুলো যোগ হবে না সূচকের নিয়মে? তাহলে কি হবে? এ স্কোয়ার হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে সমান চিহ্ন দেওয়া লাগবে, হ্যাঁ, এরো চিহ্ন না। দুইটার উপরেই যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা এই দুইটাকে আলটিমেটলি একসাথে রেখে স্কোয়ার দিতেই পারি। তাহলে হাফ এম এটি হোল স্কোয়ার। তাহলে হাফ এম এটির পরিবর্তে আমরা কি লিখতে পারি?
গতির ক্ষেত্রে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ভি, তাহলে এটির জায়গায় আমরা কি লিখতে পারি, ভির উপরে স্কোয়ার। তাহলে দেখো ই কে ই অফ কে অতএব ই কে ইকুয়াল কি পাইলাম, হাফ এম, এটা কিন্তু ভি, হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা গতিশক্তির যে সমীকরণটা পাইলাম সেটা কি পাইলাম, গতিশক্তির সমীকরণটা আমরা প্রমাণ করে পাইলাম ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, 100% এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এই সূত্র দিয়ে আসার সম্ভাবনা 99%। কি বললাম, এই কোশ্চেন থেকে আসার মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 100%, আর এই সূত্র দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারতেছো। তাহলে ই কে ইকুয়াল কি জানলাম, হাফ এম ভি স্কোয়ার। এটা গতিশক্তির প্রমাণ ছিল। কতক্ষণ ক্লাস হয়েছে? আচ্ছা, এটা গতিশক্তির প্রমাণ ছিল। গতিশক্তিটা আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা পুনরায় আবার আগে থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। এখন আসো আমরা একটু গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখি। তাহলে এটা মুছে দেই। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। বল অধ্যায়ে তোমাদেরকে ভরবেগ পড়াইছি। ভরবেগটা কি? ভরবেগটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। এটা তোমাদের বল অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে এটা পড়াইছি। ভরবেগ ইকুয়াল ভর গুণন বেগ। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, ভরকে এম দ্বারা, বেগকে ভি দ্বারা। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কটা কি। তাহলে তোমরা বলো তো, আমরা গতিশক্তির সূত্রটা কি পাইলাম? ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখানে এপাশে ই কে থাকলো, হাফ, হাফটাকে আমরা হাফ না লিখে এম ভি স্কোয়ার ডিভাইডেড 2 আকারে লিখতে পারি, কারণ হাফটা 2 কি আছে, ভাগ অবস্থা আছে, পুরোটার নিচে দিলাম। এখন দেখো এখানে ই কেই থাকলো, আমি যদি উপরে একটা এম দ্বারা এম ভি স্কোয়ারকে গুণ করি তাহলে উপরে একটা এম বেশি হচ্ছে, সেই এমটাকে আমি নিচে দ্বারা ভাগ করলাম। তাহলে আলটিমেটলি কি, এই এম এবং এই এম কাটা গেল, যা তাই থাকলো। আমি জাস্ট কি উপরে এবং নিচে এম দ্বারা গুণন করলাম। এম দ্বারা যদি উপরে নিচে গুণন করি তাহলে ই কে ইকুয়াল এখানে কি হয় দেখো তো, এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড 2m হয় কি না? আবার দেখো ই কে ইকুয়াল, যেহেতু দুইটার উপরে স্কোয়ার, দুইটাকে আমরা এক জায়গায় লিখে হোল স্কোয়ার করে দিতে পারি, 2m। এখন দেখো ই কে ইকুয়াল এম ভি। এই যে দেখো তো ভরবেগের যে সূত্রটা ছিল, ভরবেগ পি সমান সমান কি ছিল, এম ভি। তাহলে এখানে এম ভির পরিবর্তে আমরা এখানে কি ভরবেগের পিটা বসেই দিতে পারি, আর উপরে কি আছে স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড টুয়াইস এম। তাহলে আমরা গতিশক্তি ও ভরবেগের রিলেটেড যে সূত্রটা পাইলাম সেটা কি পাইলাম, এখানে একটু লিখে দেই। ই কে ইকুয়াল, আচ্ছা এখানে না, এর সাইডেই লিখে দেই, ই কে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড টুয়াইস এম। এই সূত্রটাও মাথায় রাখতে হবে, অনেক সময় কাজে লাগে। ভরবেগ এবং ভর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ভরবেগকে মানে গতিশক্তি বের করতে বলে, কাজে লাগবে এটা। আচ্ছা ওইটা গেল, এটা সূত্র পাইলাম, বাট সম্পর্কটা কীরকম সেটা দেখতে হবে। আচ্ছা, কোনো একটা বস্তুর ভর কিন্তু ফিক্সড, তুমি বিশ্বের যেখানেই নিয়ে যাও তার ভরটা কি ফিক্সড, বাট তার ওজনটা চেঞ্জ হয় ত্বরণের মানের কারণে, কিন্তু ভরটা সর্বদাই ফিক্সড। তাহলে এখানে দেখো তো আমরা ই কে ইকুয়াল 1 ডিভাইডেড 2m ইন্টু পি স্কোয়ার আকারে লিখতেই পারি। এখানে দেখো ভর ফিক্সড, হাফ একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এ পুরাটা একটা কি ধ্রুবক সংখ্যা,
তাহলে সমান আর ধ্রুবক সংখ্যা তুলে দিয়ে আমরা কি সমানুপাতিক নিয়ে আসতে পারি, কারণ কি সমানুপাতিকের পরিবর্তে সমান নিয়ে আসতে গেলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে এই সমান এবং মানে ধ্রুবককে তুলে দিয়ে আমরা একটা সমানুপাতিক নিয়ে আসতে পারি। তাহলে কে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে সম্পর্কটা কি পাইলাম, কে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বাংলা কথায় লিখে দেই তাহলে কথাটা কিরকম দাঁড়ায় দেখো, কথাটা দাঁড়াবে গতিশক্তি। কথাটা কি দাঁড়াবে, গতিশক্তি ভরবেগের, গতিশক্তিটা ভরবেগের কি বর্গের সমানুপাতিক না, তাহলে ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে গতিশক্তি কি বললাম, গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে গতিশক্তিটা ভরবেগ যেটা আছে তার বর্গের সাথে সমানুপাতিক সম্পর্ক আকারে আছে। তাহলে এখন বলো তো, এখানে তোমাদের অনেক সময় এমসিকিউ আসে কিরকম, যে গতিশক্তি যদি ভরবেগের বর্গের সমানুপাতিক হয় তাহলে গতিশক্তি 2 গুণ বাড়ালে ভরবেগ কত গুণ বাড়বে। এটা তোমাদের এমসিকিউ অনেক আসে, বুঝছো, এই জন্য দেখাচ্ছি। তাহলে গতিশক্তি যদি 2 গুণ বাড়ায় ভরবেগ কতটুকু বাড়বে, গতিশক্তির সাথে ভরবেগ কিরকম সম্পর্ক, বর্গ সম্পর্ক না, বর্গের সমানুপাতিকারের সম্পর্ক। তাহলে গতিশক্তি যদি 2 হয় তাহলে ভরবেগ কত হবে, 2 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে 4। তাহলে এখানে 2 এর জায়গায় যদি আমি 3 বলি, গতিশক্তি 3 গুণ বাড়ালে ভরবেগ কত গুণ বাড়বে, তাহলে যদি 3 হয় তাহলে ভরবেগ কি হবে, 3 এর উপর স্কোয়ার। আবার গতিশক্তি যদি বলে আমার 4 গুণ, তাহলে কি হবে, গতিশক্তি 4 হলে ভরবেগ 4 এর উপরে স্কোয়ার। ঠিক আছে। আবার সেম ভাবে যদি বলে ভরবেগ 4 গুণ বাড়লে গতিশক্তি কত গুণ বাড়বে, মনে রাখবা ভরবেগ যদি 4 গুণ বাড়ে গতিশক্তি কি হবে, দেখো তো পি স্কোয়ার সমানুপাতিক কে আছে, তাই না। তাহলে এখানে আমরা পি সমানুপাতিক কি লিখতে পারি, রুট ওভার কে, কি লিখতে পারি কে। তাহলে ভরবেগ যদি 4 গুণ বাড়ে তাহলে গতিশক্তি কতটুকু বাড়বে, রুট ওভার 4। ভরবেগ যদি 16 গুণ বাড়ে তাহলে গতিশক্তি কতটুকু বাড়বে, রুট ওভার 16, মানে কি 4 এখানে 2। তাহলে মনে রাখবা যদি গতিশক্তি বাড়ে তাহলে ভরবেগের ক্ষেত্রে স্কোয়ার করতে হবে, আর যদি ভরবেগ বাড়ে তাহলে গতিশক্তি বের করতে গেলে রুট করতে হবে। তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বিভব শক্তি টপিকটা নিয়ে। তো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাসটাতে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করিয়ে দিও, যাতে তোমার বন্ধুরা কিছু উপকৃত হয় তোমার পাশাপাশি। আর তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে আমরা তোমাদেরকে আরও নতুন টপিক দেবো ইনশাল্লাহ। তাই দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কোন টপিকের ক্লাসগুলো তোমরা বেশি চাও সেই জিনিসগুলো কমেন্টে জানাও, আমরা সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আর চাইলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে নাও। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।